আচ্ছা, আমার ভুলের কি মাফ নেই? আমি কি ক্ষমার অযোগ্য? হ্যাঁ, সত্যিই অযোগ্য। না জেনে না বুঝে আপনাকে কত খারাপ কথা বলেছি আমি। হাজারো নারীতে আসক্ত এইগুলো পর্যন্ত বলেছি। আসলেই আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। করতে হবে না ক্ষমা। তবে এভাবে ছেড়ে যাবেন না। প্রতিদিন রাতেই আসেন, আমি চুরি করে দেখব আপনাকে। ফুপিয়ে উঠল সিমি, নিজেকে ঠিক করে আবারও বলল, জানেন, আমার এই ছোট্ট বুকে অনেক অনেক অভিমান জমা হয়ে আছে। সবগুলো আপনাকে নিয়ে। কই আমি তো এমন করি না। তবে এই অভিমানগুলো বেশি বড় না, একদম ছোট ছোট। আপনার অভিমানগুলো অনেক বড়। আমি কিভাবে ভাঙবো বলুন না। সত্যি আমি বুঝতে পারছি। এবার আপনার সন্নিকটে আসার জন্য আমি তড়পাবো, তবু আপনাকে পাবো না। আমি আমি বিশ্বাস করতে পারিনি আপনাকে, তবু ভালোই বাসছি আমি। বিশ্বাস রাখতে পারিনি। সত্যি আমি ক্ষমার অযোগ্য। তবে অভিমান ভাঙাতে চাই আমি আপনার। দেবেন ভাঙাতে? কিভাবে ভাঙাবো? আমারও তো অভিমান আছে অনেকগুলো। আপনি ভাঙিয়ে দেননি তো কখনো। সিমি থামলো, বড় নিঃশ্বাস নিল দুইবার, ঈশানের মুখের পানে তাকিয়ে। তুমি বোঝোনি, আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসোনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি গানে গানে। সুরে সুরে কত কথা বলেছি তোমাকে। তুমি বোঝোনি। সিমি আবারও নিশানের কপালে চুমুন দিয়ে বলল, ভোর হওয়ার মতো হয়েছে। আমি বেডে গেলাম। যদি ঘুম থেকে উঠে আমাকে এখানে দেখেন তাহলে হয়তো চলেই যাবেন, আর আসবেনই না। তখন আমি আর খুঁজেও পাবো না আপনাকে। এটা কখনোই হবে না। আমি আপনার অভিমান ভাঙিয়ে ফেলবো দ্রুত, দেখবেন আপনি। বলে উঠে দাঁড়ালো, সোজা ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। সিমি চলে যেতে নিশান চোখ খুলে তাকালো ওয়াশরুমের পানে, বিড়বিড় করলো, দেখি কতদিন তুই এইভাবে আমার সাথে থাকতে পারিস। চিন্তা করিস না, নিশান্তের ইস্যুহীনা কোথাও থাকতে পারবে না। বলে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। সিমি ওয়াশরুম থেকে বেরিয়ে নিশানের পানে একবার তাকালো, নিঃশব্দে হাসলো, সোজা বেডে গেল। একটু শোবে, আজান দিলে উঠে তখন নামাজ পড়বে। নভেম্বর মাস শুরু হলো। 5টা 40 অথবা 45 হলেই সূর্যের আগমন ঘটে ধরণী জুড়ে। লাল আভা ছড়িয়ে পড়ে শহর জুড়ে, হালকা কুয়াশা দেখাও মেলে। পাখিরা কিচিরমিচির করে শব্দ তুলে সবাইকে জানাতে চাচ্ছে, ভোর হয়ে গেছে, তোমরা ওঠো সবাই। গাছের পাতা বা ঘাসের উপরে থাকে শিশিরের বিন্দু। এই শীতের ভোরে যদি কেউ হেঁটে বেড়াতে, পা একদম ভিজে যাবে এই শিশিরের বিন্দুতে। বাতাসে কাঁপুনি ধরানো ঠান্ডা বয়ে বেড়ানো শহর জুড়ে। সময়টা গিয়ে ঠেকেছে সকাল 8টা 50 মিনিট। বাড়ির কর্তারা আজকে কেউ অফিসে যায়নি, বাড়িতে আছে। এর কিছু মোক্ষম কারণ আছে। সেলিনা, রোজিনা, কেয়া আর মেহেরিন রান্নাঘরে সবার জন্য গরম গরম নাস্তা তৈরি করছে। মিহু আর পিহু দুজনেই চলে গেছে অনেক আগেই কোচিংয়ের উদ্দেশ্যে। বাড়ি ফেরার মতো সময় হয়েছে। তাজ বড়দের সাথে ড্রয়িং রুমে বসে তার আম্মুর ফোনে গেম খেলছে। সিমি, সামিয়া, জারা আর রাত্রি বাড়ির গার্ডেনে ঘুরে বেড়াচ্ছে। গিন্নিদের রান্না শেষ হতেই কর্তারা ডাইনিং টেবিলে গিয়ে বসলো। তাজ একইভাবে গেম খেলতে লাগলো। সবার বসার মধ্যেই জিহান আর নিশান একসাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। দুজনের পরনেই ট্রাউজার আর টি শার্ট। ওদের দুজনকে দেখে সেলিনা বলে উঠল, তোমরা খেতে আসো আব্বু, আমি খাবার বেড়ে দিচ্ছি। সেলিনার কথার উত্তর দিল জিহান। পরে খাবো বড় মামি, মামা বাবাদের খেতে দাও। সেলিনা আর দ্বিতীয় বাক্য ব্যয় করলো না। নিশান আর জিহান ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। জিহান নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো। নিশান তাজকে গেম খেলতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই স্কুল যাবি না আজকে? তাজ মুখ কুচিয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, আজকে কাউকে কোথাও যেতে দেব না বাড়ি থেকে, তাই গেম খেলছি। নিশান মাথা নাড়িয়ে এদিক ওদিক উকি দিল। চোরা চোখে কাউকে যেন খুঁজছে সে। খোঁজাও যখন পেল না, তখন নিশান আবারও তাজকে প্রশ্ন করলো। তোর বোন কই রে? তাজ ফোন অফ করে নিশানের সামনে কনফিউজভাবে প্রশ্ন করলো। তুমি আমার কোন বোনকে খুঁজছো ভাইয়া? নিশান ভ্রুকুচকে বলল। কোন বোনকে মানে তুই জানিস না আমি কার কথা বলছি? তাজ মাথা দুই পাশে নাড়িয়ে বলল। জানলে কি আর প্রশ্ন করতাম? তাজের কথা শুনে জিহান মুখ চেপে হাসলো। নিশান শান্ত ভঙ্গিতে বলল, তোর বড় বোন সিমি কই? আপুই তো বাকি আপুদের সাথে বাগান বিলাস করতে গেছে। নিশান আর কিছু বলল না। তাজ আবারও ফোন দেখতে লাগলো। হুট করে নিশান আবারও তাজকে বলল। একটা কাজ করতে পারবি? তাজ ভ্রুকুচকে বলল। কি কাজ?
নিশান ট্রাউজারের পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে তাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোর আপুকে বাড়িতে ডেকে আন। কিভাবে আনবি সেটা তুই জানিস। খবরদার আমার নাম যদি করেছিস, সত্যি তোকে শালার উপরে শালা করে ছাড়বো। যা। তাজ লাফ দিয়ে নিশানের টাকাটা নিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, আচ্ছা দুলা ভাই, আমি আপুকে জানছি। বলে টাকাটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এইদিকে জিহান মিটমিট করে হাসতেই আছে, যা দেখে নিশান বিরক্তির কণ্ঠে বলল। শালা হাসছিস কেন তুই? জিহান হাসি থামিয়ে বলল, দেখছি এক অসহায় হাজবেন্ডকে যে টাকার বিনিময়ে শালাকে পটিয়ে নিজের বউকে আনার কষ্ট করে যাচ্ছে। শুধু আমার বউ না, তোর বউ আছে। দরকার আমার একার না, তোরও আছে। আপাতত তোর হয়তো লাগবে না, সমস্যা নেই, নিতে হবে না। তবে ভুলবশত যদি চোখ যায় তোর, চোখ তুলে ফেলবো আমি। জিহান নিশানের কাছে আসলো, কাঁদো কাঁদো সুরে ওর হাত ধরে বলল, আমার জান, আমার কলিজা, এমন করিস না। আমি তাহলে দুঃখে মরে যাব। না না, বউয়ের অভাবে ভিটামিন না পেয়ে মরে যাব। তখন আমার কি হবে? দূর, আমার বউয়ের কি হবে? এইটা হবে না। প্লিজ আমার সোনা ভাই, আমার চোখ তুলিস না। আমি মাসুম একটা বেবি। এই নিষ্পাপ মাসুম বাচ্চাটার উপরে নির্দয় হোস না। নিশান হেসে ব্যঙ্গ করে বলল, তুই মাসুম আর নিষ্পাপ হবি, আর দুদিন পরে সন্তানের বাপ। আর বাপ এসে নিজে কয় ওনাকে নিষ্পাপ। জিহান কিছু বলবে তখনই সেখানে সিমি, সামিয়া, জারা, রাত্রি সবাই আসে। ওদের আসতে দেখে জিহান আরেক সোফায় গিয়ে বসে পড়ল। সিমি সোজা নিশানের পাশেই বসলো। জারা, রাত্রি আর তাজ একসাথে বসলো। সামিয়া উপায় না পেয়ে জিহানের পাশেই বসলো। নিশান আর চোখে সিমিকে দেখলো। কালো রঙের থ্রি পিস পরা, চুলগুলো যেমন তেমন করে খোপা করা, ওড়না মাথায় কাপড় দেওয়া আছে। অর্ধেক কাপড় দেওয়া বলে চুলের ধরন বোঝা যায়। নিশান চোখ সরিয়ে ফোন হাতে নিয়ে স্ক্রল করতে লাগলো। সিমি নিশানের কাছে আরও সরে আসলো। দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। নিশান উঠে যেতে চাইলেই সিমি হাত চেপে ধরে ফিসফিস করে বলল, উঠবেন না প্লিজ, একটু থাকেন এইভাবে, খুব ভালো লাগছে আপনার পাশে বসে থাকতে। সিমির এই আবদার নিশান ভাঙতে পারল না, তাই চুপচাপ বসে ফোন স্ক্রল করতে লাগলো। এইদিকে জিহান ঝুঁকে সামিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, ম্যাডাম, আপনাকে দারুণ দেখাচ্ছে। উফ, আবার প্রেমে পড়ে গেলাম। জিহানের কথা শুনে সামিয়া মুখ ঘোরালো। এইদিকে যারা আর রাত্রি ওদের কাণ্ড দেখে একসময় বলেই উঠল, হয়েছে ভাইয়ারা ভাবিরা হয়েছে, আমরা দুই সিঙ্গেল মামুনি বসে আছি তোমাদের মাঝে। এত পীড়িত করো না, আমাদের গলায় কলসি ঝুলিয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। যারার কথা শুনে সিমি বলল, তুই বল কোনো ছেলেকে পছন্দ কিনা, আমি তোর ভাবি হই, ওর সাথে তোর বিয়ে দিয়ে দেব। যারা দুঃখী ভাব নিয়ে বলল, ভাবিজান মনের মতো কথা বললি, ভার্সিটি গিয়ে গেটের সামনে ছেলে খুঁজে তারপর বলবো বিয়ে দিয়ে দিতে। সিমি হাসলো। হুট করেই তার শরীর যেন কেঁপে উঠল, ওয়াক করলো, মুখে হাত দিল, দ্রুত নিশানের গা ঘেঁষে বসায়। নিশান অনুভব করলো সিমির কাঁপুনি, তাই সে ভ্রুকুচকে স্লো ভয়েসে সিমিকে শুধালো। ঠিক আছিস তুই? সিমি নিশানের দিকে তাকিয়ে হেসে বলল, একদম ঝাক্কাস আছি। নিশান আর কিছু বলল না, নিজের মতো ফোন কল করতে লাগলো। রাত্রি যারাকে বলে উঠল, যারা, তোর জন্য সুন্দর একটা ছেলে আছে, বলবো? যারা ভ্রুকুচকে বলল, আমার জন্য? কই আগে বলিসনি তো, এখন বল দেখি। রাত্রি হেসে বলল, নিশান ভাইয়া আর জিহান ভাইয়ার ফ্রেন্ড আয়ানের সাথে প্রেম করতে পারিস, প্রেম না বিয়েও করতে পারিস, খুব সুন্দর হবে তোদের জুটি। রাত্রির কথা শুনে সামিয়া বলল, হ্যাঁ আয়ান আর একটা অভি, ওদের দুজনেরই এক দেখতে, দুটোর মধ্যে একটারে বিয়ে করলে করতে পারিস। দুটোর কথা শুনে রাত্রি রাগ হচ্ছে। কেন অভিকে তুলছে? অভি শুধু তার একান্ত ব্যক্তিগত সম্পদ। যারা ভেবে বলল, ঠিক বলেছিস, খারাপ না, দেখতে ভালোই আছে, বিয়ে করলে মন্দ হবে না। জিহান বলে উঠল, তোকে বিয়ে করলে আমার বন্ধু পিছনের দরজা দিয়ে আবারও এই বাড়ি পাঠিয়ে দেবে। জিহানের কথার উত্তরে সামিয়া বলে উঠল, এই জবেদার ভাতার, আমার বোনকে এইসব বলার রাইট আমি আপনাকে দেইনি। ম্যাডাম, জবেদার ভাতার বলেছেন মানলাম, বাট আপনার এত সুন্দর সামিয়া নাম থাকতে জবেদা নাম বেশি পছন্দ হচ্ছে। জিহানের কথা শুনে সবাই হেসে উঠল, একমাত্র নিশান বাদে। সে ফোন স্ক্রল করছে আর ফাঁকে ফাঁকে সিমিকে দেখছে। অপরদিকে সামিয়ার আগে গজগজ করতে করতে বলল, আমি আপনার বউ লাগি না, দূরে থাকবেন বলে দিলাম।
জিহানের আর উত্তর দেওয়ার সুযোগ হয়নি, কারণ বাড়িতে আত্মীয় স্বজন আসছে। বাড়িতে পরপর মানুষ ঢুকতে দেখে নিশান শান্ত কণ্ঠেই সিমিকে বলল, চুপচাপ নিজের রুমে যা। খবরদার, সাবধানতার বাণী। এক পা যদি রুমের বাইরে বের হয় তাহলে যে তোর সাথে আমি কি করব আই ডোন্ট নো। সিমি একটু হেসে উপরে উঠতে লাগলো। সত্যি বলতে কোনো রাগ বা ভয় কিছুই লাগছে না তার। ভালো লাগছে যে নিশান তাকে আবারও শাসাচ্ছে, খেয়াল করছে। অভিমান কি ভাঙছে তবে? এইদিকে সিমির পিছু পিছু বাকি তিনজনও উপরে উঠে গেল। বাড়িতে আত্মীয় আসাতে তাজউদ্দিন সালাউদ্দিন মিলে আপ্যায়ন করতে লাগলো। আয়ান আর অভি দৌড়ে নিশান আর জিহানের কাছে আসলো। আত্মীয় হিসেবে আয়ান অভির মা বাবা, দাদা দাদি আর ফুপু আসছে। আয়ান নিশানের পাশে এসে এক ধাক্কা দিয়ে বলল, আরে ভাই, এবার তো চোখ তুলে তাকা। সারাদিন শুধু ফোনের মধ্যে ডুবে থাকিস, কি আছে ওই ফোনে? নিশান আয়ানের কথায় পাত্তা না দিয়ে বলল, কি করতে আসছিস? কতদিন পরে আসলাম, ভাবলাম একটু আদর যত্ন করবি, তা না সোজা কি করতে আসছি এটা জিজ্ঞেস করছিস। নিশান জিহানের দিকে তাকিয়ে বলল, ফ্রিজ থেকে দুধ বের করে ফিডারে ঢেলে আমার পাশে বসে থাকা নবজাতক শিশুকে আদর করে দে। নিশানের কথায় অভি বলল, একদম ঠিক। আজকাল নবজাতক শিশুর থেকেও বেশি আকাম করে এই আয়ান। এই জন্যই তোর কপালে বউ দূরে যাক, প্রেমিকাও জুটছে না। হ্যাঁ, তোর একটা বোনকে দিয়ে দিলেই তো বিয়ে করে ফেলতাম। দ্রুত গুড নিউজ শুনিয়ে তোদের মামা ডাক শোনাতাম। সেটা তোরা চাইলেই হয়ে যায়, কিন্তু তোরা তো তোদের বোনদের লকারে বন্দি করে রাখিস। ছি। আয়ানের কথা শুনে নিশান উঠে যেতে চাইলে আয়ান নিশানের হাত ধরে বলল, তুই কই যাস? নিশান হাত ঝাড়া মেরে ফেলে দিয়ে বলল, বিয়ে করতে। বলে চলে গেল সে জায়গা ছেড়ে। অভির বাবাকে গিয়ে সালাম দিল নিশান। আসসালামু আলাইকুম আঙ্কেল। উনিও সালামের জবাবে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আসো বসো এখানে। না আঙ্কেল, আমার অফিসের কাজ আছে, সেগুলো করতে হবে। আপনারা থাকেন, আমি পরে আসবো। আল্লাহ হাফেজ। বলেই নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সোজা নিজের রুমে ঢুকে কাজ করতে লাগলো। মূলত অভির বাবা মায়ের আসার কারণ ছেলের বিয়ে নিয়ে কথা বলবে। আর হলেও তাই। হুট করে অভির বাবা বলে উঠল, আমার ছেলে অভির জন্য আপনার বাড়ির মেয়ে রাত্রির হাত চাইতে এসেছি। না করবেন না, আমার ছেলে অযোগ্য হওয়ার প্রশ্ন আসে না। নিজস্ব বাড়ি আছে, ব্যবসা আছে, বিয়ে করে বউকে ইনশাল্লাহ ভালোই রাখবে। অভি ছেলে হিসেবে খারাপ না, কাজ কাপ করে, দেখতেও ভালো। আর নিশান জিহানের ফ্রেন্ড, অনেক দিনের পরিচয়, চরিত্রও ভালো। তাই সব দিক বিবেচনা করে মেহেরিন বলে উঠল, আমি রাজি। এখন মেয়ে আর বাকি সদস্য রাজি হলে বিয়ের কথাবার্তা বলবো। পরিবারের সবাই একত্রেই বলল, আমরা রাজি সবাই। তাজউদ্দিন বলে উঠল, আমরা মেয়ের কাছে শুনি দেখি সে আদৌ রাজি কিনা। যদি রাজি থাকে তখন আপনাদের ফোন দিয়ে জানিয়ে দিব, আপনারা এসে মেয়ে দেখে যাবেন। অভির পরিবার সায় দিল। হালকা পাতলা নাস্তা করে উঠে পড়ল। চৌধুরী বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। অভি আগেই চলে গেছে। আয়ান জিহানের পাশ দিয়ে যেতে যেতে বলল, সবারই হচ্ছে, শুধু আমার বাদে। সূর্যের তেজ কমে এলো। ঠান্ডা বাতাস বইতে লাগলো শহর জুড়ে। সময়টা বিকেল 4:02। নিশান জিহান বাইরে গেছে অনেকক্ষণ আগে। জরুরি কাজ আছে এই জন্য। বাড়ির কর্তারা আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে হয়তো গল্প করছে, আর বাকি সদস্য সব ঘুমে কাত হয়ে আছে। এইদিকে সিমি রুম থেকে বেরিয়ে দৌড়ে তার আম্মুর রুমে যায়। নক করলো। রোজিনা বলে উঠল, আয়। সিমি ভিতরে ঢুকতেই রোজিনা বলল, বল কি হয়েছে? সিমি মাথা নিচু করে বলল, আম্মু, নিশান ভাইয়ের পছন্দের খাবার কি? পায়েস জিনিসটা পছন্দ করতো নিশান, তবে অনেক দিন খেতে দেখিনি। কিভাবে রান্না করতে হয় পায়েস? রোজিনা চোখ বড় বড় করে বলল, তুই রান্না করবি? সিমি মাথা নাড়ল। রোজিনা আবারও বলল, না তুই পারবি না, আমি রান্না করে দিচ্ছি। সিমি মিনতির সুরে বলল, আমি রান্না করবো আম্মু, প্লিজ বলো না কিভাবে রান্না করতে হয়। প্রমিস, আমি কোনো অঘটন ঘটাবো না, সত্যি। রোজিনা অনেক ভেবে মেয়েকে পায়েস রান্নার রেসিপি বলে দিল, আর বারবার সাবধান থাকতে বলল। সিমি দৌড়ে রান্নাঘরে ঢুকলো। ফ্রিজ থেকে দুধ বের করে ভেজাতে দিল। চিনি, দুধ, নুন, তেজপাতা সব কিছু এক জায়গায় করে রাখলো। দুধ গলে আসতেই রান্না শুরু করলো। প্রথমবার সে চুলার কাছে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে রান্না করছে।
আজ পর্যন্ত কোনোদিন সে রান্নাঘরে রান্নার চৌকাঠ মারায়নি। রান্না করতে গিয়ে তার হাতে 2-3 বার জায়গায় ছ্যাঁকা লাগলো, লাল দাগ হলো, মুহূর্তেই কালো দাগও হয়ে গেল। জ্বালা করে উঠছে ক্ষণে ক্ষণে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। অথচ সিমি এইসব কিছু পাত্তা দিল না। পায়েস রান্না শেষ করে বলে বাড়িতে সার্ভ করলো। বাড়িতে একটা চামচ নিয়ে নিজেই সোজা উপরে নিশানের রুমে ঢুকলো। টেবিলের উপরে ওইটা রেখে ওয়াশরুমে হাত মুখ ধুতে গেল। ধোয়া শেষে বের হয়ে ফার্স্ট এড বক্স থেকে পোড়ার মলম লাগিয়ে নিল। নিশান যদি দেখে তাহলে রেগে যাবে নিশ্চয়ই, এই জন্য মলম লাগিয়ে নিল যেন একটু কমে আসে। সিমি বেডে বসে নিশানের অপেক্ষা করতে লাগলো, কখন আসবে আর কখন পায়েস খাওয়াবে। সিমির হাতের এই ভালোবাসার স্পর্শ কি নিশানের কঠিন মনকে গলাতে পারবে, নাকি ভুল বোঝাবুঝি দেয়াল রয়েই যাবে? সময়কাল রাত 8টা। ড্রয়িং রুমে সবাই গোল করে বসে আছে আর রাত্রি সবার মাঝে দাঁড়িয়ে আছে। এমন সময় সদর দরজা দিয়ে জিহান আর নিশান বাড়ির ভিতরে প্রবেশ করলো। ওদের দুইজনকে দেখে মেহেরিমা বলে উঠল, জিহান, নিশান, দুইজন এদিকে আয়, গুরুত্বপূর্ণ কথা আছে। নিশানের ইচ্ছে না থাকা সত্ত্বেও গেল। সবাই উপস্থিত থাকতেই তাজউদ্দিন রাত্রির উদ্দেশ্যে বলল, রাত্রিমা মণি, তুমি নিশ্চয়ই অভিকে চেনো, সেও এই তারে থাকতো, তোমার ভাইয়াদের বন্ধু। রাত্রি উপর নিচ মাথা নাড়ল, তার মানে সে চেনে। তাজউদ্দিন গলা পরিষ্কার করে বলল, তুমি হয়তো শুনেছ ওরা আসছিল, এখন তাদের ছেলে অভির জন্য তোমার হাত চাইতে এসেছে। ছেলে ভালো, আমরা রাজি মেয়ে দিতে, কিন্তু তোমার ডিসিশনটা আগে। তোমার যদি না হয় আমরা এগোবো না। তুমি বলো, এখন যেহেতু তাকে চেনো তাই নতুন করে বলতে হচ্ছে না। রাত্রি মাথা নিচু করে আছে, মিনমিনি সুরেই কিছু বলবে এর মধ্যেই জিহান বলে উঠল, ওর হ্যাঁ আর না বলাতে কি আসে যায়? ও তো অভির সাথে প্রেম করছে আজ 3 বছর ধরে, একসাথে বুদ্ধি খাটিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করতে যাচ্ছে। ও রাজি না হয় সম্ভাবনা 1%ও নেই। জিহানের কথা শুনে বাড়ির প্রত্যেকটা সদস্য অবাক হয়ে গেল। নিশান চুপচাপ দাঁড়িয়ে দেখছে। রাত্রি চোখ খিচিয়ে বন্ধ করলো, মনে মনে ভাবছে ভাইয়া কিভাবে জানলো। মেহেরিমা জিহানকে বলল, এসব কি বলছিস তুই, আর এগুলো কোথা থেকে জানলি? আমার বোন আমার বন্ধুর সাথে আমার নাকের ডগার উপরে 3 বছর ধরে প্রেম করবে আর আমি জানতে পারবো না? শুনে দেখো ওর কাছ থেকে। নিশান এইবার বলে উঠল, এখানে আমার কোনো কাজ নেই, আল্লাহ হাফিজ। বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এদিকে বাড়ির কর্তারা উঠে দাঁড়ালো। তাজউদ্দিন মেহেরিমার উদ্দেশ্যে বলল, তুই একা নিরিবিলি শুনিস, আমাদের সামনে বলতে নিশ্চয়ই লজ্জা পাবে। বলে নিজেদের ঘরে গেল। একে একে সবাই চলে গেল। মেহেরিমা রাগী দৃষ্টিতে রাত্রির দিকে তাকালো। রাত্রি দ্রুত চোখ নামালো। আল্লাহ ভালো জানে তার কপালে কি অপেক্ষা করছে। মেহেরিমা রাত্রির কাছে আসলো, হুট করে ওর কান টেনে বলল, কবে থেকে করছিস প্রেম? রাত্রি ব্যথায় লাফ দিতে দিতে বলল, আম্মু ব্যথা করছে তো, ছেড়ে দাও না। মেহেরিমা আরো জোরে টেনে দিয়ে বলল, তোর ব্যথা লাগার জন্যই ধরেছি। বেয়াদব মেয়ে, তুই প্রেম করিস আমাকে বললিও না, আবার এই ছেলেকে পাঠিয়েছিস আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বাহ বাহ, তুমি কত ধাপ এগিয়ে গেছো। রাত্রি কাঁদো কাঁদো সুরে বলল, ভুল হয়ে গেছে আম্মু, মাফ করে দাও প্লিজ। মেহেরিমা ওভাবেই কান টেনে ধরে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, পুরো ঘটনা খুলে বলবি, তারপর তোর ছাড়া হবে। রাত্রি ব্যথায় লাফ দিয়ে উঠছে বারবার, কিন্তু মেহেরিমা শক্ত করে ধরে আছে। কোনো ছাড়াছাড়ির নাম নেই। নিশান রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে তার চোখ গেল বেড়ে জড়সড় হয়ে বসে থাকা সিমির দিকে। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। নিশান ভেতরে ঢুকে গায়ে থাকা শার্ট খুলে ফেললো, কোমরে সাদা টাওয়াল জড়িয়ে প্যান্ট খুলে ফেললো। আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। এইদিকে সিমি মাথা নুইয়ে বসে আছে। কেন জানি না তার লজ্জা করছে। নিশানের দিকে তাকাতেও লজ্জা লাগছে। সে বেড থেকে নামলো, সোজা সোফার কাছে গেল, চুপ করে বসে রইল। নিশান আসলে তাকে পায়েস দেবে। 10 মিনিট পরে নিশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সিমিকে সোফায় বসে থাকতে দেখে সে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুলগুলো শুকিয়ে সেট আপ করে ল্যাপটপ নিয়ে বেডে বসলো। সিমির একটু মন খারাপ হলো, তবে মন খারাপকে পাত্তা না দিয়ে পায়েসের বাটি হাতে তুলে নিয়ে নিশানের কাছে গেল। মিনমিনে বলল, এই নিন পায়েস। নিশানের নির্লিপ্ত জবাব এলো, পায়েস খাই না আমি। আপনার যে পায়েস পছন্দ ছিল একটু আগে পর্যন্ত, এখন আর নেই। নিশানের এমন কথা শুনে সিমির মন খারাপ হয়ে গেল। চোখের কোটে পানি ভিড় করলো। তবুও সে বলল, একটু খেয়ে দেখুন না, জীবনে প্রথম আপনার জন্য রান্না করলাম আমি। বেশি না, অল্প একটু মুখে দিন।
সিমি রান্না করেছে এই কথা শুনতেই নিশান সিমির দিকে তাকিয়ে প্রশ্ন করলো। তুই রান্না করেছিস? সিমি মাথা নাড়ল। নিশান রাগী কণ্ঠে বলল। কে বলেছে তোকে রান্না করতে? সিমি নিজেকে সামলিয়ে বলল। আপনার পছন্দের বলতে কোনো কিছুই করিনি আমি আজ পর্যন্ত, তাই সামান্য আপনার পছন্দের রান্নাটুকু করলাম, একটু দেখুন না খেয়ে। বলে চামচে করে একটু তুলে নিশানের মুখের দিকে এগিয়ে নিল। সিমি বেমালুম ভুলেই গেছে তার হাত পোড়ার কথা। নিশান পায়েসের দিকে তাকাতেই দেখতে পেল সিমির হাত পুড়ে গেছে অনেকটা। দ্রুত সিমির হাত টেনে নিয়ে বলল। হাত পুড়েছিস কিভাবে? সিমি চোখ মুখ খিচিয়ে বন্ধ করে বলল। রান্না করতে গিয়ে। নিশানের রাগ যেন দ্বিগুণ হচ্ছে। কতখানি হাত পুড়িয়েছে সে? যদি এর থেকে বেশি অঘটন ঘটে যেত তখন? নিশান ধমক দিয়ে বলল। ইডিয়েট! বাড়িতে কি কেউ ছিল না যে তুই কিচেন রুমে ঢুকেছিস? যদি খারাপ কিছু হতো? মাথায় কোনো কমন সেন্স নেই তোর? বলে উঠে ফার্স্ট এড বক্স আনলো। সিমির পোড়া হাত পরিষ্কার করে মলম লাগিয়ে ফু দিতে লাগলো। সিমি নিশানের মুখের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত মানুষ, তাকে ভালোবাসে না অথচ এমন ভাব করছে যেন ব্যথাটা তার না, ওনার নিজের হাতেই হয়েছে। কিভাবে ফু দিচ্ছে আবার বকাচকা করছে, আসলেই গভীর অভিমান করেছে তার উপরে। হুট করেই সিমি নিশানের গালে চুমু দিয়ে বসলো। নিশান থেমে গেল, চোখ বন্ধ করে নিল। সিমি চোখ ছোট ছোট করে নিশানের দিকে তাকিয়ে আছে। এর মধ্যেই নিশান সিমিকে বেড়ে ফেলে ওর দিকে ঝুঁকে পড়ে বলে উঠল। তুই আমার জন্য এত উন্মাদ কবে থেকে হলি? সিমি নিশানের চোখের দিকে তাকিয়ে বলল। যেদিন থেকে আপনার অভিমানের ভাষা বুঝেছি, যেদিন আপনার চোখের পানি স্পর্শ বুঝেছি, যেদিন আপনার না বলা কথাগুলো ধরতে পেরেছি, যেদিন আপনার নীরবতা উন্মাদনা কারণ খুঁজে পেয়েছি, সেই দিন থেকেই আমিও উন্মাদ হয়েছি। সিমির কথা শুনে নিশান আরও ঝুঁকল। সিমির কানের কাছে মুখ নিয়ে গিয়ে স্লো ভয়েসে বলল। উন্মাদ ভালো, তবে উন্মাদনা না, সাবধানে থাকিস। তোর উন্মাদ তোকে যেন উন্মাদনার করে না দেয়। সিমি ফট করে বলে উঠল। হতে চাই আমি উন্মাদ, যতটা উন্মাদনা হলে আপনার কাছে ঠাঁই পাবো। হ্যাঁ, আমি ওইরকম উন্মাদনা চাই, শুধু আপনাকে পাওয়ার জন্য। নিশান বাঁকা হেসে বলল। আমি পাপ। আমার স্পর্শ পাপ, পাপিষ্ঠ আমি। ভুলে যাস না, তুই শরীরে টাচ করলে তুইও পাপ হয়ে যাবি। সিমি মলিন হেসে বলল। পাপ না পবিত্র সেটা তো হয়েছি সেই কবেই, যেদিন আপনার স্পর্শ আমার শরীরের প্রতিটা জায়গায় বিচরণ চালিয়েছে। নিশান উঠে পড়ল, নিজের ল্যাপটপ নিয়ে সোফায় চলে গেল। সিমি উঠল, পায়েসের বাটি নিশানের কাছে দিয়ে সে বলল। যদি 1 মিনিটের জন্য না 1 সেকেন্ডের জন্যেও আমাকে চেয়ে থাকেন মন থেকে, তবে আমার তৈরি পায়েস খাবেন আপনি। যদি না খান তাহলে বুঝবো আমার প্রতিটা চেষ্টাই ব্যর্থ, সাথে ব্যর্থ স্ত্রী, ব্যর্থ মেয়ে, ব্যর্থ এই কলঙ্কময় সমাজের নারী। বলে সিমি সোজা বেডে যেতে নিলেই পড়ে যাচ্ছিল। বেড ধরল। নিশান দ্রুত সিমির কাছে উঠে আসলো। সিমির হাত ধরে বলল। ঠিক আছিস তুই? কোনো সমস্যা হয়েছে তোর? সিমি বেডে বসে বলল। ঠিক আছি, একটু ক্লান্ত তাই এমন হচ্ছে, বিশ্রাম নিলে ভালো লাগবে। নিশান কিছু বলল না। সিমির গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এদিকে সিমি ভালো করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে লাগলো। ক্লান্ত প্রচুর, মাথা ঘুরছে তার, কেমন যেন অদ্ভুত লাগছে, কিছু ভালো লাগছে না, বমি আসছে। তাই তো দ্রুত বেড়ে শুয়ে পড়ল। ঘুমের দেশে হারিয়ে গেল। সিমি ঘুমিয়েছে 1 ঘন্টা হচ্ছে। নিশান পায়েসের বাটিটা হাতে দিল। সিমির দিকে তাকাতেই অতঃপর বলল। তুই যদি জানতিস প্রতিটা ন্যানো সেকেন্ডেও আমি তোকে কতবার করে চাই, তাহলে এমন কথা বলতিস না। বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে 1 চামচ পায়েস মুখে দিল। মুখে দিতেই সে কিছু সময় বসে রইল। সব ঠিক আছে, তবে চিনির জায়গায় হয়তো নুন বেশি দিয়েছে। সিমি তার জন্য অনেক শখ করে পায়েস রান্না করেছে, তাই নষ্ট না করে সম্পূর্ণ কষ্ট করে খেয়ে নিল। খাওয়া শেষে 1 গ্লাস পানি খেলো। নিজের ল্যাপটপ রেখে সিমির কাছে গেল। ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে ঠিক করে দিয়ে ওর কপালে হাত দিল। শরীর ভালো আছে। নিশান নিচু হয়ে সিমির কপালে একটা চুমু দিল। ফিসফিস করে বলল। আমার উন্মাদনা আজ থেকে না জান বাচ্চা, তুই কখনই আমার উন্মাদনা আসতে পারবি না। কিন্তু আমার উন্মাদনা শুধু তোকে ঘিরেই আছে। তুই চাইলেও আমার, না চাইলেও আমার। এই তানভীর চৌধুরী নিশানা থেকে তুই কোনোদিন ছাড়া পাবি না জান বাচ্চা। বলে সিমির গালে একটা চুমু দিয়ে উঠে সোফার কাছে চলে গেল। বালিশে মাথা দিয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে সেও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সিমির শরীরের এই অস্বস্তি কি কোনো বড় কোনো সুসংবাদের ইঙ্গিত, নাকি নিশানের এই লুকোনো ভালোবাসা আবারও কোনো ঝড়ের মুখোমুখি হবে?
অন্য দিনের তুলনায় আজকে সকালটা একটু অন্যরকম। প্রতিদিন সকালে বাড়ির কর্তারা নাস্তা করে নিজেদের অফিসে যায়। আজকে চৌধুরী ম্যানশনের কোনো কর্তাই নাস্তা করেনি, খুব ভোরেই অফিসে চলে গেছে। এমনকি নিশান আর জিহানও সকাল সকাল চলে গেছে। গিন্নিরা নিজেদের মতো নাস্তা শেষ করে কাজে লেগে পড়ল। মিহু পিহু তাজ নিজেদের স্কুল কলেজ গিয়েছে, আর তিহান বাইরে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে গিয়েছে। ড্রয়িং রুমের সোফায় গোল করে বসে আছে রাত্রি, জারা আর সামিয়া। রাত্রি মাথা নিচু করে আছে, আর সামিয়া যারা রাত্রির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন অবস্থা যে রাত্রি এক পলাতক আসামি, আজ ধরতে পারলে ছিঁড়ে খেয়ে ফেলবে পানিবিহীন। এমন অবস্থায় সিমি সিঁড়ি বেয়ে নেমে আসলো, ওদের কাছে গিয়ে বসে পড়ল। কিরে, কি হয়েছে? এভাবে বসে আছিস কেন তোরা? রাত প্রেম করছে আজ 3 বছর ধরে। প্রেম করছে 3 বছর ধরে? এগুলো শুনে সিমি অবাক চাহনিতে তাকিয়ে বলল, কি? হ্যাঁ, ও নাকি আমাদের ফ্রেন্ড, অথচ আমরা জানিই না ও কি আদিও আমাদের ফ্রেন্ড। রাত্রি জারার হাত জড়িয়ে কাঁদো কাঁদো সুরে বলল, চান এমন বলিস না, তোরাই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তোর আকার ল এর বেস্ট ফ্রেন্ড আমরা। শোন চিমরি, আমাদের সাথে আর কথা বলবি না, যা তোর প্রেমিকে নিয়ে থাক। যাই হোক, ছেলেটাকে আমি কি চিনি? অভি ভাইয়া। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাকের ডগায় প্রেম ধরতে পারলাম না, ছি ছি ছি। আমার দিকটা বোঝ তোরা, প্লিজ এমন করিস না, আমি তোদের ছাড়া বাঁচবো না। যারা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তোকে মাফ করব একটা উপায়। কি উপায়? তোর প্রেমের শুরুটা কিভাবে হয়েছে গল্প কর আমাদের সাথে। রাত্রি লজ্জায় মাথা নুইয়ে নিল। সিমি আর সামিয়াও সায় দিল শোনার জন্য। রাত্রি বলতে শুরু করলো, আমার যখন 15 বছর বয়স তখন আমার বার্থডে অনুষ্ঠিত হচ্ছিল, প্রতিবার হয়। এইবারের বার্থডেতে ভাইয়া তার বন্ধুদের নিয়ে আসে, একসাথে কাজ করে। আমি ঘুরে বেড়াচ্ছিলাম, ভাইয়ার সব বন্ধুকে চিনি, কিন্তু হুট করে আমার চোখে একজনকে পড়ল। আমি চিনতে পারলাম না, কারণ ভাইয়ার সব বন্ধুকে চিনি, আর তার মধ্যে এই ছেলে নেই। তবে কে? ডেকোরেশনের লোক। তবে হাস্যকর বিষয়, ডেকোরেশনের লোক আর যাই হোক না কেন, ভাই প্রথম দেখায় টাসকি খেয়ে গিয়েছিলাম একদম। আমি তো পুরো 5 মিনিট ওভাবেই তাকিয়েছিলাম। পরে ভাইয়া এসে আমাকে ধাক্কা দিল। আমি ধ্যান ভেঙে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ওই ছেলেটা কে ভাইয়া? ভাইয়া তার দিকে তাকিয়ে বলল, আমার ফ্রেন্ড অভি। আগে দেখিনি তো, ছিল না এখানে সেজন্যই। কোথায় ছিল? বাংলাদেশে। তারপর আমি আর দাঁড়াইনি, রুমে গিয়েছিলাম। সেই দিনের পর থেকে চুরি করে হলেও অভিকে দেখতাম দিনে একবার করে। এইভাবে চুরি করে দেখার মিশন চলছিল আমার। বছর কেটে গেল, আমার 16 বছর হলো। যত দিন গেল অভিকে যেন আমি আরও ভালোবাসতে লাগলাম। একদিন তাকে আড়ালে ডেকে সরাসরি বললাম, শুনুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাকে পছন্দ করেন, হ্যাঁ কি না? আমার কথা শুনে উনি বলে উঠল হ্যাঁ। তারপর থেকে আমাদের চুটিয়ে প্রেম শুরু হলো সবার আড়ালে। পরে জানতে পেরেছিলাম ও আমাকে ভালোবাসতো, ভাইয়ার ভয়ে বলতো না, আর যদি আমিও কিছু বলে দিই এই জন্য। কিন্তু আমার ভাই সব জানতো, দুঃখ এইটাই। রাত্রির কথা শেষ হতেই সিমি বলে উঠল, বাহ বাহ রাত, বাহ, প্রেম করলি কি রে তুই? আমাদের বললে তো আমরা ভেঙে দিতাম, এই জন্যই বলিস নি, তাই না? জানুরা, মাফ করে দে, প্রমিস আর কোনো দিন আমি লুকাবো না। ভয় পেয়েছিলাম তো। সিমি উঠে দাঁড়ালো, বলল, শামু, যারা ওর ক্লাস নেই, আমি ফ্রিজ থেকে একটা চকলেট বের করে আনি। বলে যেতে নিল। কয়েক পায়ে এগোতেই সিমির মাথা ঘুরল। সে নিজের ব্যালেন্স আর রাখতে পারল না, মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। যারা চিৎকার দিল। ওর চিৎকার শুনে সেলিনা, রোজিনা, কিয়া, মেহেরিমা আসলো। এসে সিমিকে পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। দ্রুত সবাই ধরে তুলে সিমিকে রুমে নিয়ে গেল। সামিয়া ডক্টরের কাছে কল দিল, সাথে নিশানকেও কল দিয়ে বলল সিমির হঠাৎ মাথা ঘোরার কারণ। সিমির কোনো হুঁশ নেই, শুয়ে আছে চুপচাপ, মাথার মধ্যে ঘুরেই যাচ্ছে, সহ্য হচ্ছে না। 15 মিনিটের মধ্যে ডক্টর এসে হাজির হলো। মহিলা ডক্টর, তাকে সিমির পাশে বসতে দেওয়া হলো। এদিকে সিমির অসুস্থতার খবর শুনে নিশান অনেক দ্রুতই গাড়ি চালিয়ে চলে এসেছে। জিহানও আসছে। তারা দুইজনে রুমের বাইরে দাঁড়িয়ে আছে। যারা রুম থেকে বের হতেই নিশান বলে উঠল, কি হয়েছে ওর? জানি না, একটু আগে আমাদের সাথে বসে গল্প করছিল, বলল চকলেট আনতে যাচ্ছি ফ্রিজ থেকে, বলে কয়েক কদম যেতে মাথা ঘুরে পড়ে গেছে।
নিশানের তো রাগ হচ্ছে। এই মেয়ে আজ 2 দিন ধরে এমন মাথা ঘোরা দেখাচ্ছে, সে হবে না কিছু তো কি হবে। অসহ্য, এই মেয়ে উঠুক আগে, তখন যে ওই কী করবে নিজেও জানে না। এদিকে ডক্টর সিমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, পরে মুচকি হাসি দিল, সবার দিকে তাকিয়ে বলল, রোগে আপনাদের কি হয়? আমার ভাইজি আমার ভাইপোর বউ, মানে এই পরিবারে ওর বাবা মা শ্বশুর শাশুড়ি ফুপা ফুপি সবাই আছে। কিন্তু কি হয়েছে আমাদের মেয়ের? কোনো খারাপ কিছু হয়নি, এভাবে মাথা ঘুরিয়ে পড়ে গেলে কেন? ডক্টর উঠে দাঁড়ালো, হেসে বলল, অভিনন্দন আপনারা নানু হতে যাচ্ছেন। রোগী 1 মাসের প্রেগনেন্ট। সিমি প্রেগনেন্ট, এই কথা শুনেই সবাই কিছু সময় অবাক হলো। পরক্ষণেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠল। ডক্টর রুম থেকে বেরিয়ে গেল, সেখানেই দুটো ছেলেকে দেখলো, বলল, তোমরা রোগীর কি হও? আমি ফুফাতো ভাই হই, আর উনি রোগীর হাজব্যান্ড। ডক্টর নিশানের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কংগ্রেচুলেশন, আপনি বাবা হতে যাচ্ছেন। মিষ্টি পাঠিয়ে দিয়েন, এখন বাসায় গেলাম। বলে আর দাঁড়ালো না, চলে গেল। নিশান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেটা কি শুনলো? সে বাবা হবে? সত্যি এটা? ও ভুল শুনেনি তো? বুকের ভেতরে কেমন অনুভূতি হচ্ছে তার। খুশি লাগছে কেন? সত্যি সে বাবা হবে? তার তার অংশ বেড়ে উঠছে একটু একটু করে। এত খুশি লাগার মধ্যেও নিশানের মাথায় একটা প্রশ্ন ঘুরছে, ও প্রেগনেন্ট হলো কিভাবে? এইদিকে জিহাদ নিশানকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন জান, বাবা হয়ে গেলি। আমার আগেই হলি, দুঃখ একটাই, তবে এত ফার্স্ট, বাহ বাহ। নিশান জিহানকে ঠেলে রুমের মধ্যে ঢুকলো। সিমি বেডে হেলান দিয়ে বসে আছে, এখন একটু ভালো লাগছে। সে যে 1 মাসের প্রেগনেন্ট, এটা শুনে এত খুশি লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবে না। বারবার পেটে হাত দিচ্ছে, এখানে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। ইস, কি সুন্দর অনুভূতি। সিমির পাশে গোল হয়ে সবাই বসে আছে। সিমিকে এটা সেটা বলছে, বেশি হাঁটাচলা করা যাবে না, বারবার সিঁড়ি বেয়ে ওঠা যাবে না, আর কোনো কাজ তো একদমই করা যাবে না। সকাল সকাল ওঠা যাবে না, শীতকাল চলে আসছে। এইরকম আরও কথা। নিশান রুমে ঢুকে সবার উদ্দেশ্যে বলল, আমার প্রাইভেসি লাগবে, সবাই এখন যেতে পারো। কেউ দাঁড়ালো না, দুজনকে একা রেখে রুম থেকে বেরিয়ে গেল। নিশান দরজা লাগিয়ে দিল। সিমির কাছে আসলো। সিমির লজ্জা লাগছে, তবুও সে চুপচাপ বসে রইল। নিশান ইনিয়ে বিনিয়ে খুশির কথা না জানিয়ে সোজাসুজি প্রশ্ন করলো, এত প্রোটেকশন হওয়ার পর তুই প্রেগনেন্ট হলে কিভাবে? নিশানের প্রশ্ন শুনে সিমি নিজেও ভ্যাবাচাকা খেয়ে গেল, তবুও সাহস জুগিয়ে বলল, মেবি প্রোটেকশনের ডেট ওভার ছিল। সিমির উত্তর শুনে নিশান চোখ ছোট ছোট করে বলল, ভণ্ডামি করিস আমার সাথে? তো কি আর বলবো, প্রেগনেন্ট হলি কিভাবে? এটা কেমন প্রশ্ন আপনার? আপনি না সায়েন্সের স্টুডেন্ট, তাও জানেন না কিভাবে প্রেগনেন্ট হয়? প্রশ্ন এটা না, প্রশ্ন হলো আমি সতর্ক ছিলাম, তারপরে কিভাবে কি? সিমি এইবার সত্যি সত্যি বিরক্তির চরম পর্যায়ে চলে গেল। তাই বলল, আল্লাহর কাছে খাস দিলে দোয়া করছিলাম, তাই আল্লাহ খুশি হয়ে আমার গর্ভের সন্তান দিয়েছে। নিজের অংশ বেড়ে উঠছে ধীরে ধীরে, এইটা নিয়ে খুশি অনেক নিশান। তবেই তার মাথায় একটা প্রশ্নই ঘুরছে, এত সতর্ক থাকার পরেও এইসব কিভাবে হলো? আপাতত এগুলো বাদ দিল। সিমির পাশে বসে শান্ত কণ্ঠে বলল, এখন কেমন লাগছে? ভালো লাগছে। নিশান সিমিকে শুইয়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে বলল, চুপচাপ ঘুমা, আমি আসছি একটু পরে। এসে যদি দেখেছি তুই বেড থেকে কোথাও গিয়েছিস, তাহলে কিন্তু হাত পা বেঁধে রাখবো। সিমি উপরে নিচে মাথা নাড়লেও মনে মনে বলল, শালা বিদেশি কুত্তা, তুই কি অনুভূতিহীন? বাবা হতে যাচ্ছিস, তাও কোনো অনুভূতি নেই তোর মধ্যে। আবার আমাদের দুজনকে মারতে পারবি তুই? হ্যাঁ। নিশান সিমির মাথায় হাত বুলিয়ে চলে গেল। সে দ্রুত নিচে নামলো। জিহানকে ডেকে বলল, জিহান, এদিন বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা কর, পুরো পাড়ায় মিষ্টি দে, মসজিদে মিষ্টি দে। আমি বাবা হতে যাচ্ছি। আসলেই নিশান বাবা হতে যাচ্ছে। সে খুশি, অনেক খুশি, কিন্তু প্রকাশ করতে পারছে না। সে এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সোজা গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। তার অদ্ভুত অনুভূতি হচ্ছে, বাবা হওয়ার স্বাদ। এমন অনুভূতি আজ পর্যন্ত হয়নি। চোখের কোণায় যেন পানিও জমা হচ্ছে। নিশানের গাড়ি থামলো শুনশান এক রাস্তায়। নিশান দ্রুত গাড়ি থেকে নামলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার দিয়ে উঠলো, শুনছো তোমরা? আমার আর্তনাদ কেউ শুনতে পারছো? মেঘ, তুমি কি শুনছো আমার আর্তনাদ? এই যে গাছপালা, পাখিরা, তোমরা কি শুনছো? এই তানভীর চৌধুরী নিশানের আর্তনাদ। সে বাবা হতে যাচ্ছে। এত খুশি, এত সুন্দর অনুভূতি বুঝি বাবা হতে গেলে হয়? তোমরা শুনছো? আমি বাবা হচ্ছি। আলাদা প্রশান্তির বাতাসে আমার বুকে বয়ে বেড়াচ্ছে। তোমরা শুনছো?
তানভীর চৌধুরী নিশান সে বাবা হতে যাচ্ছে, তার অস্তিত্ব একটু একটু করে বেড়ে উঠছে। সম্পূর্ণ কথা নিশান চিৎকার দিয়েই বলছে। সত্যিই সে আজ অনেক খুশি। এত খুশি হয়েছিল যখন সিমিকে নিজের নামে লিখেছিল, আর এখন বাবা হওয়ার কথা শুনে নিশানের চোখে পানি জলমল করছে। সে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। অদ্ভুত অনুভূতি, অদ্ভুত ভালো লাগা। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। শাহাদাত আঙ্গুল দিয়ে মুছে নিল। আবারও গাড়িতে উঠে বসলো। সে তার ইস্যুর কাছে যাবে এখন। আর সব কিছুই তো ওখানে, তার উম্মাদ ইস্যু আর তার সন্তান। সে যতবার স্মরণ করছে ততবার মুখ দিয়ে মুচকি হাসি বের হচ্ছে। দ্রুত গাড়ি চালিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিশানের এই বাদ ভাঙা আনন্দ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি আসন্ন পিতৃত্বের এই সুখের মাঝেও লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? চৌধুরী বাড়িতে যেন খুশির আমেজ ছেয়ে গেল। তাজউদ্দিনের ফোন করে বলা হলে তারা দ্রুত বাড়ি আসার জন্য রওনা দিল। জিহান বাজার থেকে বড় মিষ্টির দোকানে গিয়ে 30 কেজি মিষ্টি কিনে আনলো বাড়িতে। 15 কেজি মিষ্টি নিয়ে চলল মসজিদের উদ্দেশ্যে। তার সাথে দিহান আর তাজ গেল। এইদিকে সামিয়া, জারা, রাত্রি, পিহু, মিহু সবাই হাতে মিষ্টি নিয়ে আশেপাশে পাড়ার মানুষের দিকে দিতে গেল। জারা সামিয়ার উদ্দেশ্যে বলল, তোর সুখবর কবে শুনবো সামু? সামিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, সুখবর একটা নিয়েই থাক, মাস যাক বছর যাক, বাড়িতে একজনই বেরিয়ে উঠুক। যারা আর রাত্রি কেউ বুঝতে পারল না, তাই রাত্রি বলল, এর মানে কি? সামিয়া ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তোর ভাইয়া পুরোটাই অ্যালার্জি। কি? তোর ভাই যদি আমাকে টাচ করে আমি অজ্ঞান হয়ে যাই, তাই নিশান ভাই বলছে তোর ভাই অ্যালার্জির গোডাউন, ধরলেই অজ্ঞান। সামিয়ার কথা শুনে সবাই হাসলো। রাত্রি বলল, উফ ভাবি, সেই দিলে তুমি। আমি ভাইয়াকে গিয়ে এটা বলবো, ঠিক আছে? তো বল গিয়ে, আমি ভয় করি মনে হয়। যারা বলে উঠল, হয়েছে, এবার চুপ কর, মিষ্টি দে। তারা একটা বাড়িতে ঢুকলো। ডাক দিল বাড়ির মানুষকে। সেই বাড়ির বারান্দায় অনেক মহিলাই বসেছিল। সবাই বাইরে উঠোনে বসলো। সামিয়া হাসি মুখে বলল, একটা বাটি আনেন, মিষ্টি দেব। মহিলাটা বাটি আনতে ভেতরে ঢুকলো। বাইরে বসে থাকা এক মহিলা বলল, কিসের মিষ্টি দিচ্ছ তোমরা? যারা হেসে বলল, আমাদের সিমির মা হতে যাচ্ছে, এই জন্য সারা পাড়া মিষ্টি দিতে বেরিয়েছি। সিমির প্রেগনেন্সির খবর শুনে মহিলাগুলো মুখ কেমন করলো। একজন বলল, সিমি মাইয়াটার কি বিয়ে হয়েছে? আরেকজন বলে উঠল, বিয়ে না করে পেট বাঁধাইলি, ছি ছি। সামিয়া বলে উঠল, আপনাদের কে বললো ও বিয়ে করেনি? করেছে? কার লগে করেছে? আমার বড় ভাই নিশানের সাথে। ছি ছি ছি, চাচাতো ভাইয়ের লগে ইটিস পিটিস করে প্রেম করেছে, লজ্জা করে না? বিয়ে করে আবার তার সন্তানের মা হতে যাচ্ছে। সামিয়া ব্রুকুচকে বলল, লজ্জা করবে কেন? বিয়ে করেই তারপর নিশান ভাইয়ের সন্তানের মা হতে যাচ্ছে। তুমি চুপ করো মাইয়া, তোমার নিজেরই তো কিছু ঠিক নাই। ধর্ষণ হয়েছো আবার বড় বড় কথা কও, লজ্জা করে না? ধর্ষিত হয়ে ঘুরে বেড়াও আবার তর্ক করো। মহিলাটার কথা শুনে সামিয়ার চোখে পানি ভিড় করলো। সত্যিই সে ভুলেই বসেছে সে একজন ধর্ষিতা। তার কাহিনীটা তো এমন না হলেও পারত। যারা রাগ হলো, সে বলে উঠল, সমস্যা কি আপনাদের? মিষ্টি নিলেন নেন, নয়তো না নেন। অন্যের ব্যাপারে নাক না গলালে কি ভালো লাগে না? তোমাগো মিষ্টি তোমরা খাও, এসব অবৈধভাবে পেট বাঁধানো মেয়ের মিষ্টি খাইতে পারবো না। ছি ছি, এই চৌধুরী বাড়ির প্রতিটা সদস্যই এমন। ছি, চল দেহি, এদের লগে কথা বলতে গেলেও ঘৃণা আসে। বলে চলে যেতে নিলেই একটা মহিলা সামিয়ার কাছে এসে বলল, তুমি হইলা এতিম, এ বাড়ির ঠাই না দিলে মইরা যাইতে। এত কথা কওয়া ভালো না, বুঝেছ মাইয়া? আর ওই বেলজ্জিত সিমি মাইয়াটার মিষ্টি পড়াইয়া দিও না। সব জায়গায় এমন কথা কইবে, আস্তাগফিরুল্লাহ। ছি, ভাইয়ের লগে শুয়ে থাকে। বলে যেতে যেতে আবারও বলল, প্রেমিকের সঙ্গে শুইলেও মিষ্টি খাওয়া যায়, আর শেষে কিনা ভাই? ছি ছি, এইসব এখনও যে কি কি দেখতে হবে, বিশেষ করে এই চৌধুরী বাড়ির থেকে আল্লাহ জানে। মহিলাগুলো তিক্ত কথা আর সইতে পারল না। 4 বোন চোখে পানি নিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে ঢুকে তারা নিজেদের রুমে যেতে নিলেই তাজউদ্দিন ডাক দিল। মেয়েরা সোফায় বসলো। মেয়েদের চোখে পানি দেখে তাজউদ্দিন প্রশ্ন করলো, কি হয়েছে আম্মুরা, এইভাবে কান্না করছো কেন?
জানা রাত্রিও সামিয়া কোনো কথা বলছে না, ফোপাচ্ছে। পিহু মুখ খুলল, প্রথম থেকে শুরু করে সব কিছুই খুলে পড়ল। সামিয়া আর সিমিকে যেই সব খারাপ কথা বলেছে সব কিছু শুনেই তাজউদ্দিন মাথা গরম হয়ে গেল। সে বলে উঠল, বলেছিলাম সুস্থভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে, তাহলে মানুষ এইসব বলার সাহস পেত না। না, রাতে চুরি করে বিয়ে করছে, অসভ্য ছেলে। ওর জন্য আমার মেয়েটাও কথা শুনছে, ওর কি কোনো দোষ? সেলিনা তাজউদ্দিনের গায়ে হাত দিয়ে বলল, চুপ করেন, ঠান্ডা হন। ছেলে যদি এইসব শুনে তাহলে বড় কিছু হবে নিশ্চিত। সেলিনার কথার মধ্যেই জিহান আর নিশান বাড়ি ঢুকলো। সেলিনার শেষের কথা শুনে নিশান বলল, কি হয়েছে? যারা উঠে তার ভাইয়ের কাছে গেল, রান্না করতে করতে সব কিছু খুলে বলল। সব কিছু শুনে নিশানের রাগে হাতের মুঠো শক্ত হলো। জিহানেরও একই অবস্থা, রাগ যেন মাথা ফেটে যাচ্ছে, তবুও নিজেকে শান্ত রেখেছে। নিশান আস্তে করে বলল, তোর বউকে গিয়ে সামলা, বিষয়টা রাতে দেখবো। বলে নিশান সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। জিহান সামিয়ার কাছে গেল, সামিয়াকে ধরে রুমে নিয়ে গেল। সামিয়া কান্না করছে। জিহান সামিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কান্না করছো কেন? সামিয়া কোনো উত্তর দিল না। জিহান সামিয়ার মুখে হাত দিয়ে বলল, দেখো, ছোটবেলায় তোমাকে ধর্ষণ করা হয়েছিল, তোমার সামনে তোমার বাবা আমাকে মেরেছিল। সব কিছু দেখেও তোমার ওপরে এত নির্যাতন হওয়ার পরেও তুমি বেঁচে আছো, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। এরকম যদি তাদের মেয়ে হতো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা হয়তো মরে যেত। সামিয়া জিহানের চোখের দিকে তাকিয়ে আছে। কতগুলো সত্যি, তবে আরেকটা কথা, সে তো এতিম। তাই সে বলল, মিষ্টি মিষ্টি কথা দিয়ে মন ভালো করলেও একটা কথা তো আর বদলাবে না, আমি তো এতিম। জিহান মুচকি হাসলো। সামিয়া চোখের পানি মুছে দিতে দিতে বলল, তুমি কি জানো আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এতিম ছিলেন? সামিয়া মাথা নাড়ল। জিহান আবারও বলল, মানুষ তো অনেক কথাই বলে, সব কথা যে কানে দিতে হবে এমন তো নয়। তার যে একটা মানুষকে এইভাবে খারাপ কথা বলছে, তাহলে তাদের চরিত্র কত ভালো, নিশ্চয়ই ফুলের মতো পবিত্র না? যদি পবিত্র হতো তাহলে এইসব কথা বলতে পারতো না। ঠিকই বলেছেন, ওদের কথা শুনে আমার কান্না না করে জবাব দেওয়া উচিত ছিল। সত্যি বোকা আমি। তুমি বোকা হলেও আমার রাজ্যের রানী, কখনো অন্যের কথা শুনে কান্না করবে না। আমি অথবা বাড়িতে কেউ খারাপ কটু কথা বললে তখন কান্না করবে, এছাড়া বাড়তি মানুষের কথা শুনে নয়। আমি জানি আমার বউ খুব সাহসী, নিশ্চয়ই এরকম ভুল আর দ্বিতীয়বার করবে না। সামিয়া হাসলো, বলল, যেমন আজ্ঞা আপনার। আর কোনো সময় এইসব ফালতু লোকের কথা শুনে কান্না করব না। জিহান সামিয়ার মাথায় হাত বুলালো। এদিকে জিহানের বুকের ভিতরে হার্টবিট জোরে জোরে বিট করছে। সামিয়া সেটা স্পষ্ট শুনতে পাচ্ছে, তাই বলল, আপনার হার্টবিট এত জোরে বিট করছে কেন? বউ যদি এইভাবে বুকে মাথা দিয়ে রাখে তাহলে তো আমার হার্টবিট জোরে জোরে বিট দিতে দিতে বাহির হয়ে আসবে। সামিয়ার হুঁশ আসলো। ও এতক্ষণ কই ছিল? দ্রুত মাথা তুলতে গেলেই জিহান সামিয়ার মাথা চেপে ধরে বলল, ওঠো না, শান্তি লাগছে, থাকো এইভাবে কিছুক্ষণ। জিহানের কথা শুনে সামিয়ার আর ওঠার সাহস হলো না, পড়ে রইল ওভাবেই জিহানের বুকে। কেন জানি তার মনে হচ্ছে এই বুকে সে নিরাপত্তা খুঁজে পাচ্ছে। মুচকি হাসলো, চোখ বন্ধ করে জিহানের হার্টবিটের শব্দ শুনতে লাগলো। নিশান রুমে ঢুকে দেখলো সিমি বেডে হেলান দিয়ে ফোন দেখছে। নিশান সিমির কাছে গিয়ে বসে স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছিস তুই? কোনো সমস্যা হচ্ছে না তো? সিমি মাথা দুই পাশে নাড়ল, অর্থাৎ না। নিশান সিমির ফোনটা কেড়ে নিয়ে বলল, বেশি ফোন থাকে ভালো না, বাচ্চার ক্ষতি হতে পারে। সিমি কিছু বলল না। এর মধ্যে নিশানের ফোনে কল আসলো। সে ফোন নিয়ে বেলকুনিতে গেল। এদিকে সিমি নিশানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে, মনে মনে একটা কথাই ভাবছে। নিশান কি খুশি? সে বাবা হতে যাচ্ছে। এতে কি সে খুশি নাকি অখুশি? নিশান কথা শেষ করে রুমে আসলো, সিমির পাশে বসলো। সিমিকে এক গ্লাস পানি দিল। সিমি পান পান করে বলল, একটা কথা বলবো। বল। সিমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি কি আমার প্রেগন্যান্সি নিয়ে অসন্তুষ্ট? বাচ্চা নিয়ে কি আপনার অসুবিধা? আপনি বাবা হতে চান না, তাই তো? বাচ্চা নষ্ট করে দেবেন আপনি? প্লিজ এমন করবেন না। আমি আর আমার সন্তান দূরে চলে যাব, আপনার ধারে কাছেও আসবো না। তবে বাচ্চা নষ্ট কর। বাকি কথা শেষ করার আগেই জোরে কিছু ভাঙার শব্দ হলো। সিমি কেঁপে উঠল। সে সামনে তাকাতেই দেখলো নিশান কাচের জগটা জোরে আছাড় মেরেছে। সিমি নিশানের দিকে তাকাতেই দেখলো নিশান বড় বড় নিঃশ্বাস নিচ্ছে।
সিমি কিছু বলবে এর মধ্যে নিশান সিমির দিকে ফিরে ওর দিকে একটু ঝুঁকে চিৎকার দিয়ে বলল, তোকে বলেছি না আমি খুশি না? আমি বলেছি একবার বাচ্চা নষ্ট করবো, ইডিয়েট। দূরে থাকার শখ তোর? আমার বাচ্চাকে আমার থেকে দূরে রাখার কথা ভাবিস কিভাবে তুই? আমার অস্তিত্ব তোর গর্ভে বড় হচ্ছে একটু একটু করে, আর তুই কেন বলিস আমি নষ্ট করব? নিশানের কথা শুনে সিমি বলল, তার মানে আপনি খুশি? নিশান তাতে দাঁত চেপে বলল, আমার খুশিতে তোর কি আসে যায়? শোন, তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার বাচ্চাকে আমার থেকে দূর করতে চাইলে তোকে কিন্তু। বাকি কথা শেষ করার আগেই সিমি নিশানের গলা জড়িয়ে ধরে নিশানের বাম গালে শব্দ করে চুমু খেল। এইভাবে চুমু খাওয়ায় নিশান ভ্যাবাচাকা খেয়ে গেল। সিমি নিশানের ডান গালেও শব্দ করে চুমু খেয়ে হেসে বলল, আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি আর বেবি কখনো চিন্তাও করব না। শুধু একটাই আবদার, আমার আর থাপ্পড় মারবেন না। আমরা এখন দুজন, কিন্তু দুজনের পাওয়ার দিয়ে কিন্তু আপনাকে মারবো আমরা। নিশান সিমির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভণ্ডামি করিস আমার সাথে? আমি কি আপনার সাথে ভণ্ডামি করতে পারি বলেন? নিশান উঠে গিয়ে বলল, চুপচাপ ঘুমা, একদম উঠবি না। নিশান যেতে নিলেই সিমি একটু নাটক করে পেটে হাত দিয়ে বলল, উফ, এমন হচ্ছে কেন? কি কষ্ট। নিশান দ্রুত সিমির কাছে এসে বলল, কি হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে? পেটে। কই দেখি। সিমি নিশানের কোলে মাথা রেখে বলল, শুয়ে থেকে এভাবে তাহলে ভালো হয়ে যাবে, কারণ বেবি বলেছে তার পাপার কোলে ঘুমাবে। নিশান ভ্রুকুচকে বলল, 1 মাসের বেবি তোর সাথে কথা বলছে? হ্যাঁ বলছি, দেখেন এখনো বলছে। মাম্মা, পাপাকে বলো তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, ঘুম লাগছে তার। নিশান কিছু বলল না আর সিমির মাথায় হাত বুলিয়ে দিল। সিমি মুচকি হাসলো, নিশানের পা জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমাতে লাগলো। রাত 11টা, নিস্তব্ধ এলাকা চৌধুরী বাড়িতেও ঘুমের রাজ্য হারিয়ে গেছে। নিশান আর জিহান বাড়ি থেকে বেরিয়ে আসলো, সোজা গিয়ে উঠলো সামনের এক বাড়িতে, যেখানে যারা মিষ্টি নিয়ে দিতে এসেছিল। নিশান বেরোনোর আগে যারাকে জিজ্ঞেস করে দিয়েছে কে কে ছিল, সেই অনুযায়ী আসছে। জিহান দরজায় কড়া নাড়ল। বাড়ির কর্তা আলিউল গায়ে চাদর দিয়ে গামছা দিয়ে দরজার কাছে আস্তে আস্তে বলল, এত রাতে কেডা আইছে? জিহান আবারও কড়া নাড়ল। আলিউদ্দিন দরজা খুলতেই নিশান আর জিহান ভেতরে ঢুকলো। জিহান দরজা আটকিয়ে দিল। আলিউদ্দিন আতঙ্কিত কণ্ঠে বলল, তোমরা কারা বাপ, এইখানে কি করো? নিশান সোজা কণ্ঠে জবাব দিল, আপনার বউকে ডাকুন। আলিউদ্দিন নিজের বউকে না ডেকে উল্টে বলল, কেডা তুমি? আমার বউয়ের লগে তোমার কাম কি, আমারে কও। নিশান বাঁকা হেসে ঘাড় কাত করলো। শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোর বউয়ের আজরাই, ডাক ওকে। আলিউদ্দিন ভয় পেল। সে গিয়ে তার বউকে ডেকে আনলো। তার বউ সুজাতা বেগম নিশানের সামনে এসে বলল, তোমরা কে? নিশান নিজেকে রিল্যাক্স করে বলল, যার অবৈধভাবে সন্তান পেটে আসছে বলে অপমান করে মিষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, আসলে সে অবৈধ সন্তানের বৈধ বাপ। সুজাতা বেগম এবার যেন ঘাবড়ে গেলেন, তবে সেটা বুঝতে না দিয়ে বললেন, দেহ বাবা, যেইটা সত্য সেইটাই কইতেছি। এখন এ জন্য রাত বিরাতে লোকের বাড়ি আসা ভালো কাজ না। নিশান ঘাড় এদিক ওদিক কাত করে ঘুরাতে লাগলো। এদিকে জিহান বলে উঠল, 5 মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনার বাড়িতে যেই মহিলারা বসে আমার বউ আর বোনকে খারাপ কথা শুনিয়েছে সবাইকে ডেকে আনতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই। আর যদি না পারেন সমস্যা নেই, সকালে নিউজ পেপারে বড় ধরনের হেডলাইন উঠবে, আলিউল নামের এক ভদ্রলোকের বাসায় ডাকাত পড়েছিল, যা ছিল সব কিছু লুটে নিয়ে বাচ্চা সহ বউকে সবাইকে খুন করে পালিয়ে গেছে। সুন্দর হবে না? জিহানের কথা শুনে সুজাতা আলিউদ্দিনকে বলল, ছেলে মেয়ে 2টা দেহে রাহো, আমি ওদের সবাই রে ডাইকে আনি। আলিউল মাথা নাড়ল। ছেলে মেয়েদের রুমে দরজা লাগিয়ে দুটো চেয়ার বের করে নিশান আর জিহানকে বসতে দিল। নিশান আর জিহান বসলো। নিশান নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো। এদিকে সুজাতা সবার বাড়ি গেল যারা সিমি সামিয়া ওদের খারাপ কথা বলেছে। সত্যি কথা বললে কেউ আসবে না, এই জন্য মিথ্যে বানিয়ে বলল, বাড়িতে বিরিয়ানি রান্না করছি, সবাই এসে একটু নিয়ে যাও দেখি। এই কথা শুনে 4-5 মহিলা আসলো। মূলত তারাই ছিল। সুজাতা হাসি মুখেই তাদের বাড়িতে এনে ধরল। সবাই ভিতরে ঢুকতেই নিশান আর জিহানকে দেখে ওরা সুজাতাকে বলল, কিরে সুজাতা, পোলা দুটা কেডা? সুজাতা দরজা বন্ধ করে এসে বলল, তাজউদ্দিন ভাইয়ের ছেলে আর একটা ভাগ্নে।
নিশান আর জিহানকে মূলত পাড়ার কেউই চেনে না, চিনবে কিভাবে? তারা তো আর বাড়িতে থাকে না। রাত 2টা বাজলে বাসায় আসে, আবার ভোর হলেই চলে যায়, নয়তো বাড়িতেই থাকে। আরেকটা মহিলা, তার নাম মুন্নি বেগম, সে বলল, তোমরা ভালো আছো? তারা কেউ উত্তর দিল না। পাশের এক মহিলা কাকুলি, সে সুজাতাকে ফিসফিস করে বলল, কি রে, তুই কইলে বিরিয়ানি রান্না করছিস কই? সুজাতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সামনে বসে আছে চেয়ারে পেতে, দেখতে পারছিস না? সুজাতার কথার মানে কাকুলি কিছু বুঝে উঠতে পারল না। নিশান এবার উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আমার বউকে বাজে খারাপ কথা বলার রাইট তোদের কে দিয়েছে? মুন্নি বলে উঠল, তোমাদের গুরুজন হই আমরা, আপনি থেকে একেবারে তুইতে গেছো কে? এ কেমন শিক্ষা পাইছো? নিশান হাসলো, ব্যঙ্গ করে হাসলো, মহিলাগুলোর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, শিক্ষা আমার খুবই ভালো। তোরা গুরুজন হয়েও আমার থেকে তুই ছাড়া আর কোনো কিছু ডিজার্ভ করিস না। কুত্তার বাচ্চারা, আমার বউ আর আমার বাচ্চাকে তোরা খারাপ কথা বলার সাহস কোথায় পেলি? নিশানের শেষের কথাটা একটু জোরেই বলা হয়েছে, যার দরুন মহিলাগুলো কেঁপে উঠল। জিহানও চিৎকার দিয়ে বলল, আমার বউ কি তোদের ঘাড়ের ওপরে উঠে আছে? তোদের খাই না পুরি যে তোরা ওকে কথা শোনাস? হ্যাঁ, ও ধর্ষিতা আমি জানি, তবুও সে আমার বাম পাজরের হাড়ের অংশ, আমার অর্ধাঙ্গিনী। কোন মুখ দিয়ে তোরা এইসব কথা বলিস? মহিলাগুলো ভয় লাগছে, এই দুই সাইকো ভাই তাদের সাথে এখন কি করবে? নিশান নিজেকে শান্ত করে বলল, আমার ক্ষমতা কত তুই সেটা যদি জানতিস তো জেনে বুঝে কেউ এই গণ্ডিতে পা দিতিস না। নাইট্রিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারিয়ে তানভীর চৌধুরী নিশান। প্রশ্ন যদি ওঠে তার বেঁচে থাকার অক্সিজেন এইসবকে নিয়ে বাজে কথা বলার, তবে আমি একা তানভীর চৌধুরী নিশান একটু শব্দ না করিয়ে জানে মেরে ফেলতে পারবো। মহিলাগুলো একত্রে দাঁড়ালো, ভয়ে সারা দেহ কাঁপছে। নিশান আবারও বলল, তোদের কপাল ভালো, আমি তোদের আজ অল্প শাস্তি দিয়ে বোঝাতে চাই যে এই তানভীর চৌধুরী নিশানের প্রপার্টিকে খারাপ কথা তো দূর, চোখ তুলে তাকালেও জীবন দিতে হয়। বলে নিশান তার সাথে আনা একটা ছোট ব্যাগ থেকে 5টা ছোট বোতল বের করলো। প্রত্যেকটার হাতে একটা করে বোতল দিয়ে বলল, 1 বোতল করে নাইট্রিক অ্যাসিড আছে। এই অ্যাসিড তোর একে অপরকে ছুঁড়ে মার, এটাই সব থেকে সহজ শাস্তি। আর যদি না পারিস তবে ভালোই হবে, আমার টর্চার সেলে পচিয়ে মেরে হিংস্র প্রাণীদের আহার হতে হবে। একথা শুনে দ্রুত বোতলের মুখ খুলে একে অন্যের গায়ে ছুটতে লাগলো। চিৎকার দিয়ে উঠল সবাই, সবার মুখে পড়েছে, গলায়, হাতে, সঙ্গে সঙ্গে ঝলসে গেছে। সহ্য করতে পারছে না জ্বালা যন্ত্রণা। নিশান ওদের দেখে বাঁকা হেসে বলল, এই অ্যাসিডে পোড়ার কথা যদি মনে থাকে তবে তানভীর চৌধুরী নিশানের ইস্যু আর তার বাচ্চাকে নিয়ে খারাপ মন্তব্য করতে গেলে মোড়ে রসুল দিতে হবে। বলে নিশান আর জিহান বাইরে গেল। জিহানের শান্তি লাগছে, নিশান যেভাবে ওদের শাস্তি দিয়েছে এতেই অনেক। নিশান আর জিহান বাড়ির ভিতরে ঢুকলো, যে যার রুমে ঢুকলো। জিহান ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লো। সামিয়ার মাথায় হাত বুলিয়ে তাকে নিজের বুকের মাঝে টেনে আনলো, কপালে গভীর চুমু দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। অপরদিকে নিশান রুমে ঢুকে শাওয়ার নিল। শাওয়ার শেষে ট্রাউজার শার্ট পরে সিমির কাছে আসলো। সিমির মুখের পানে তাকালো, মাথায় হাত দিল, শরীর ঠিক আছে কিনা দেখলো। কিছুক্ষণ তাকিয়ে উঠে যেতে নিলেই সিমি নিশানের হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো সুরে বলল, তুই যাবেন না? একে তো রাত করে বাড়ি ফিরেছেন, আবার আমাদের দুজনকে সোফায় ছেড়ে সোফায় ঘুমাবেন আপনি? বেবি কান্না করছে, আপনার সাথে ঘুমাবে। নিশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আর একদিন পরে এটাও বলবে নিশ্চয়ই বেবি প্রস্রাব করেছে, পরিষ্কার করে দাও। সিমি দাঁত গালিয়ে হেসে বলল, হ্যাঁ করলে অবশ্যই বলবো। নিশান সিমির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, পরে লাইট অফ করে বেডের এক পাশে শুয়ে পড়ল। সিমি নিশানকে নিজের দিকে ফিরিয়ে বুকে মাথা রেখে শুতেই নিশান বলে উঠল, এসো, আমি টায়ার্ড, ঘুমাতে দে। সিমি বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমিও টায়ার্ড, ঘুমোতে দিন। বলে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে লাগলো। নিশানও আর কিছু বলল না। অনেকদিন পরে বুকটা যেন ভরা ভরা লাগছে, প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে, ভালো লাগছে খুব। সেও ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিশানের জীবনে কি তবে প্রশান্তির সুবাতাস বইতে শুরু করেছে, নাকি এই নীরবতার কোনো বড় ঝড়ের পূর্বাভাস? রাত 12টা। ফোনের মেসেঞ্জার থেকে একটা মেসেজ আসলো জারার ফোনে। সে মেসেঞ্জারের ভিতরে ঢুকে দেখলো আইডির নাম আরিহান রিহান সিকদার আয়ান। যারা আইডিটার প্রোফাইল চেক করলো, এটা নিশানের বন্ধু আয়ান। যারা দেখে রেখেছিল, মেসেজে রিপ্লাই দিল না। আয়ান আবারও মেসেজ সেন্ড করলো,
প্রোফাইল পিকে যে মেয়েটা আছে ওইটা আপনি, তাই তো ম্যাম? বিশ্বাস করুন ম্যাম, আমার জীবনে আমি এত সুন্দর নারী কোথাও দেখিনি। যারা এইবার উঠে বেডে হেলান দিল। পাশে রাত্রি বসে অভির সাথে কলে কথা বলছে। যারাকে উঠতে দেখে রাত্রি প্রশ্ন ছুড়ল, কি হয়েছে, উঠলি কেন? তোর দেবর আমার সাথে ঠঙ্গি ব্যবহার করতে আসছে, আমি ঢঙের দুটো রং দেখিয়ে দিই। রাত্রি হেসে বলল, যা ইচ্ছে কর। হ্যাঁ, আর তুইও কথা বল। এর মধ্যে আবারও মেসেজ আসলো, আপনার বাসার ঠিকানাটা যদি দিতেন তাহলে আপনার জন্য সুন্দর সুন্দর কিছু শাড়ি গহনা পাঠাতাম। উফ, ওইগুলো পরলে আপনাকে আরো মিষ্টি পরি দেখাবে। যারা মেসেজগুলো পড়লো, হাসিও লাগছে, তবুও মেসেজের রিপ্লাই দিল এইবার, ওয়ালাইকুম আসসালাম। আপনি রিপ্লাই দিয়েছেন? ইস, কি যে খুশি লাগছে আমার, মন তো চাচ্ছে চাঁদ থেকে ঝাঁপ দেই। সমস্যা নেই, দিয়ে দেন ছাপ, গোটা জাহান্নাম দেখতে পারবেন। এইভাবে বলতে নেই ম্যাম, আমি মরে গেলে আপনার কি হবে? আমার কি হবে মানে ভাইয়া, আপনি কি বোঝাতে চান? আরে মেয়ে ভাই বলো না, বুকে লাগে ব্যথা। তবে কি ডাকবো? সাইয়া বলে ডাকতে পারো, মাইন্ড করবো না। সাইয়া বলে ডাকলে আমার কি লাভ হবে? সাইয়া বলে ডাকলে বিয়ে করে আমার বউ হয়ে তোমাকে বাড়িতে তুলে আনবো। সাহস আছে আমাকে তুলে আনার? কেন থাকবে না, 100% সাহস তো আমার। যাই হোক সুন্দরী বউ, তোমার নাম কি? ও মা, আমি আপনাকে কখন বিয়ে করলাম যে বউ ডাকছে? মনে মনে করে ফেলেছি শোনা। বাসরটাও করে নিলেন নাকি? তুমি বললে করতেই পারি। ও আচ্ছা। তোমার নাম কি বউ? যারা। বুকের ভিতরে ধুকপুকানির জ্বালা। ফ্লার্ট তো ভালোই করছেন। সিরিয়াসলি তোমাকে আমার পছন্দ হয়েছে, চলো বিয়ে করি। তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমি এক্ষুনি আসছি, তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। সত্যি দেবো ঠিকানা? আবার জিগায়, দিয়ে দাও বউ। ইনবক্সে তো আর মনের কথা বলা যায় না, সামনাসামনি বউ হয়ে আসো, ডিপলি হাগ দেবো। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, ঠিকানা দাও। আচ্ছা, আমি ভাইয়ের থেকে ঠিকানাটা নোট করে আনছি। বউ, ভাইয়াকে কেন ডাকো? তুমি ঠিকানা জানো না? জানি, তবে তবে কি? ভাইয়া আসছে, আমি কি ভাইয়ার ভয়েসে ঠিকানা পাঠিয়ে দেব? না, তুমি পরে সুযোগ বুঝে দিও। আর এত রাতে তোমার ভাইয়া তোমার রুমে কি করছে? আসলে আমার ভাইয়া আমার জন্য পাত্র খুঁজছে, একটা ছেলে পেয়েছে, তাই আমাকে দেখতে আনলো। তাহলে আমার কথা বলো তোমার ভাইয়াকে। বলেছি। কি বললো? বলছে ভাইয়া নাকি আপনাকে চেনে, আপনার নাকি 10টা গার্লফ্রেন্ড আছে, সাথে 3টা বউ আছে, সবগুলো পেতনির মতো দেখতে, আর আপনিও বুড়িদের পিছনও ছাড়েন না, ব্লা ব্লা বলেছে। কি? কে তোমার ভাই? আমার নামে মিথ্যা কথা বললো কে? তাড়াতাড়ি বলো। নাম বললে চিনতে পারবে খুব ভালো করে, বলবো নাকি? আমার লক্ষ্মী বউ, বলো নামটা কি? তানভীর চৌধুরী নিশান। কোন নিশান? আমার ইতালি থেকে 10 বছর পরে বাড়ি আসে নিশান ভাইয়ার। যারার এই রিপ্লাই শুনে আয়ান বউ থেকে এক চান্সেই আপু সম্বোধন করে বলল, আপু সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। এইভাবে কত কি বললাম, প্লিজ আপু নিশানকে কিছু বলবেন না, ও আমাকে জানে মেরে ফেলবে। আপু প্লিজ বলবে না, আমি তোমার পায়ে ধরছি। ওমা, বউ থেকে আপু ডাকেন কেন? আমি কি সাইয়া ডাকবো? না আপু, একদম না, আমার ভুল হয়ে গেছে, জেনে বুঝে বাঘের গুহায় পা দিয়েছি, মাফ করুন প্লিজ। তবু নিশানকে বলো না। ইস ভাইয়া, সো সরি। সাইয়া এভাবে বলো না, আমি কি আমার সাইয়াকে বিপদে ফেলতে পারি? তুমি যা চাইবে তাই দেবো বোন, তবুও তোমার ভাইয়াকে বলো না। আমি এখনো বিয়ে করিনি, বউয়ের মুখ দেখার আগে মরতে চাই না, আপু প্লিজ। যারা রিপ্লাই দিল না, তার হাসি লাগছে প্রচুর। সে নেট অফ করে ঘুমানোর প্রস্তুতি নিল। ভালোই লাগছে এখন জব্দ করতে পেরে। রাত্রিও মাত্র ঘুমিয়ে পড়ল। এইদিকে আয়ান সরি বলে বলে ইনবক্স ভর্তি করে দিচ্ছে, সাথে বারণ করছে নিশানকে না বলতে। সুন্দর একটা ছবি আর অজানা একটা মেয়ের আইডি দেখে একটু প্রেম জমাতে আসছিল। প্রেমের 12টা বাজিয়ে বাঘের গুহায় মুখ দিল। হাহারে বেচারি। আধারে ঢাকা তিমির রাত কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। চৌধুরী ম্যানশনের কম বেশি সবাই উঠে পড়েছে। সময়টা সকাল 7:40। নিশান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে বিজনেস সম্পর্কে কথা বলছে। সিমি মাত্র ঘুম থেকে উঠল।
ও উঠে বসলো। শব্দ শুনে নিশান ভিতরে ঢুকলো, কল কেটে দিল। সিমির কাছে আসলো, সিমিকে প্রশ্ন করলো। কোনো সমস্যা হচ্ছে? সিমি মাথা দুই পাশে নাড়ল, মানে না। নিশান সিমির হাত ধরলো, ওকে ধরে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয় না, আমি এখানে দাঁড়িয়ে আছি। সিমি কিছু না বলে ফ্রেশ হয়ে নিল। নিশান আবারও সিমিকে ধরে বাইরে আনলো। বেডে বসাতেই সিমি বলল, নিচে যাব। নিশান কিছু বলল না। সিমিকে ভালোভাবে ধরে রুম থেকে বেরিয়ে গেল। সিমির কাছে আসতেই এক পা করে ধীরে ধীরে নামতে লাগলো সিঁড়ি বেয়ে। সবাই ড্রয়িং রুমেই বসেছিল। নিশান আর সিমির দিকে চোখ গেল, মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তাদের দিকে। নিশান সিমিকে নামিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল, তার পাশেই বসলো। রোজিনার উদ্দেশ্যে বলল,